উপন্যাস আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহরুজ। পর্ব সংখ্যা ৩। কয়েক মাস পর পদ্মজার মেট্রিক পরীক্ষা। ৩ বোন বই নিয়ে সড়কে উঠল। পদ্মজার কোমর অব্দি ওড়না দিয়ে ঢাকা। পূর্ণা এক নাগাড়ি বকবক করে যাচ্ছে। স্কুলে যাওয়া অবধি কথা বন্ধ হবে না। মাঝে মাঝে জোরে জোরে হাসছে। মেয়েটার হাসির রোগ আছে বোধ হয়। একবার হাসি শুরু করলে আর থামে না। পদ্মজা বারবার বলছে, আমার রাস্তায় কথা বলতে আর হাসতে মানা করেছে, চুপ কর না। তবুও পূর্ণা হাসছে। বাড়ি বাইরে এসে সে মুক্ত পাখির মতো আচরণ করে। তাকে দেখে মনে হয় খাঁচা থেকে মুক্ত হয়েছে। পদ্ম, ওই পদ্ম, খাড়া। পদ্মজা ক্ষেতের দিকে তাকালো। লাবণ্য ক্ষেতের আইল ভেঙে দৌড়ে আসছে। লাবণ্য আর পদ্মজা এক শ্রেণীতে পড়ে। লাবণ্য কাছে এসে হাঁপাতে থাকলো। শান্ত হওয়ার পর 4 জন মিলে স্কুলের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। বাংলা পড়া শিখে এসেছি আজ। পদ্মর প্রশ্ন অগ্রাহ্য করে লাবণ্য বলল, আরে সিরি, বাড়ির শুদ্ধ ভাষার কথা কইলে বাইরে কইতে হইব নাকি? আমি আঞ্চলিক ভাষা পারি না। লাবণ্য অসন্তুষ্ট হলো। সে অনন্তপুরের মাতবর বাড়ির মেয়ে। তাদের বাড়ির সবাই শিক্ষিত, তবুও তারা আঞ্চলিক ভাষায় কথা বলে। পরিবারের 2-3 জন সদস্য ছাড়া। আর পঞ্চাশের 14 গোষ্ঠী মূর্খ, 2-3 জন ছাড়া। তবুও এমন ভাব করে আঞ্চলিক ভাষা নাকি পারে না। সত্যি আমি পারি না। ছোট থেকে আমরা শুদ্ধ ভাষা শিখিয়েছেন, উনিও বলেন, তাই শুদ্ধ ভাষায় কথা বলতেই আরাম পাই। পূর্ণা তো পারে, আমার চেষ্টা করিতে ইচ্ছে হয় না। আচ্ছা বাদ দে, শুন, কাল আমার বাড়ির নায়ক নায়িকা আইব। পূর্ণা বিগড়িত হয়ে প্রশ্ন করল, কেন আসবো? কোন নায়ক? শুটিং করতে? ছবির শুটিং? পদ্মজা এসবে কোনো আগ্রহ পাচ্ছে না। পূর্ণা খুব আগ্রহ বোধ করছে। সপ্তাহে একদিন সুমির বাড়িতে সাদা কালো টিভিতে সে ছায়াছবি দেখতে পায়। এই অভিনয় শিল্পীদের প্রতি তার আগ্রহ আকাশ ছোঁয়া। পূর্ণা গদগদ হয়ে প্রশ্ন ছুড়ল, কোন নায়ক নায়িকা? বল না লাবণ্য আপা। তারা, মনে করি। পূর্ণা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। লাবণ্য চোখ বুঝে মনে করার চেষ্টা করলো। এরপর মনে হতেই বলল, লিখন সাপ আর চিত্রা দেবী। তুমি আমার ছবির নায়ক নায়িকা? হ। স্কুলে যাওয়ার পুরোটা পথ লাবণ্য আর পূর্ণা ছায়াছবি নিয়ে আলোচনা করলো। মূল বক্তব্য ছিল লিখন সাপ। দিনটাকে পদ্মজার অলক্ষণে মনে হচ্ছে। সকালে উঠে দেখলো লাল মুরগিটার একটা বাচ্চা নেই। নিশ্চয়ই শিয়ালের কারবার। রাতে মুরগি খোপের দরজা লাগানো হয়নি। আর এখন আবিষ্কার করলো দেয়াল ঘড়িটার কাঁটা ঘুরছে না। ঘড়িটা রাজধানী থেকে হানি খালামণি দিয়েছিল। গ্রামে খুব কম লোকই হাত ঘড়ি পরে। দেয়াল ঘড়ি হাতে গোনা 2-3 জনের বাড়িতে আছে। পদ্মজা সূর্যের দিকে তাকিয়ে সময়ের আন্দাজ করার চেষ্টা করলো। পূর্ণা প্রেমা দুপুরে খেয়েই কম দিয়েছে। পদ্মজা মায়ের রুমে উকি দিল। হেমলতা মনোযোগ দিয়ে সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন। আটপাড়ায় একমাত্র হেমলতাই সেলাই কাজ করেন। প্রতি ঘরের কারো না কারো পরনে তাই সেলাই করা কাপড় আছেই। লুকিয়ে দেখছিস কেন, ঘরে আয়। হেমলতার কথায় পদ্মজা লজ্জা পেল। না মা, কাজ আছে। পানি দিয়ে যা। হেমলতা জগ বাড়িয়ে দেন। পদ্মজা জগ হাতে নিয়ে বলল, আম্মা, চটকা কোন মুরগিটা দেব? হেমলতা গতকাল স্বপ্নে দেখেছেন বাড়িতে আগুন লেগেছে, তাই তিনি চটকা দিবেন বলে মনস্থির করেছেন। সকালেই পদ্মজাকে মনের কথা জানালেন। সাদা মোরগটা দিয়ে দিস। মুন্নাকে আসছে? না, প্রতিদিন বিকালে তো পানি নিতে আসে, কিছুক্ষণ পরই আসবে। হেমলতার কথা বাড়ালেন না। পদ্মজা কলপার থেকে পানি নিয়ে আসে। আসরের আজানের সাথে সাথে মুন্না আসলো। গ্রামের সচ্ছল পরিবার নেই বললেই চলে। হাতে গোনা কয়েকটা পরিবারের সচ্ছলতা আছে। হেমলতার পরিবারটা ঠিক আছে। হেমলতার তীক্ষ্ণ বুদ্ধি আর পরিশ্রমের জন্য। পুরো আটপাড়ায় টেবিলের মাত্র 5টা। পথচারীদের টিউবওয়েল থেকে পানি নিতে প্রতিদিন অনেকেই আসে। তার মধ্যে নিয়মিত একজন মুন্না। 10 বছরের একটা ছেলে। মা নেই, বাবা পঙ্গু, সদরে বসে ভিক্ষা করে। পথচারী মুরগ নিয়ে কলপাড়ে এসে দেখে মুন্না নেই। একটু সামনে হেঁটে এসে খাটে মুন্নাকে দেখতে পেল। ডাকলো, মুন্না। মুন্না ফিরে তাকায়।
পদ্মজার হাতে সাদা মোড়ক দেখে মুন্না খুব খুশি হয়। পদ্মজা না বললেও বুঝে যায় ছটকা পাবে আজ। মুন্না এগিয়ে আসলো, দাঁত গিলিয়ে হাসলো। হাসিস কেন? নে মোড়ক, তোর আব্বাকে নিয়ে খাবি। মুন্না যে খুব খুশি হয় তা দেখলেই বুঝে গেল। খুশিতে গদগদ হয়ে মুরুখটা জড়িয়ে ধরল। পদ্মজার ঠোঁট দুটি নিজেদের শক্তিতে প্রশান্তির হাসিতে মেতে উঠল। কি সুন্দর মুন্নার হাসি! পদ্মজা বলল, খুব খুশি হ, দোয়া করবি আমরা যেন ভালো থাকি। পড়ব বাবা। আচার খাবি মুন্না? হ, খাইবাম। পদ্মজা আবার হাসল। মুন্না পেটুক, খাওয়ার কথা শুনলেই চোখ চকচক করে ওঠে। পদ্মজা আচার নিয়ে আসে, মুন্নার সাথে বসে আরাম করে খায়। মুন্না একটু একটু করে খেতে খেতে বলল, আব্বা তুমি খুব ভালা। তাই? হ, বড় হইয়া তোমার বিয়ে করবাম আমি। পদ্মজা বিস্ময় খেল, দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ শুনল নাকি। মেয়েটার কাছে খুব লজ্জাজনক শব্দ। কি নামটা শুনলেই লজ্জায় না টুকটুকে হয়ে যায়। ফিসফিসিয়ে মুন্নাকে জিজ্ঞেস করলো, বিয়ের কথা কোথায় শিখলি? আব্বা কইছে। আর বলবি না এসব, যা বাড়ির যা। পদ্মজা তড়িঘড়ি করে বাড়ির ভিতরে চলে যায়। রান্নাঘরে ঢুকে দেখলো হেমলতা রান্নার প্রস্তুতি নিচ্ছেন। সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না, হারিকেন জ্বালিয়ে রান্না করতে হয়। প্রতিদিন ঘরে একটা হারিকেন আর রান্নাঘরে একটা হারিকেন জ্বালানো অনেক খরচের ব্যাপার। তাই তিনি বিকালে রাতের রান্না সেরে ফেলেন। আম্মা আমি রাঁধি? লাগবে না, সাহায্য করো শুধু। পদ্মজা চোখ ঘুরিয়ে দেখলো কি কাজ করা যায়। কোনো সাহায্যের প্রয়োজন নেই। হেমলতা নির্বিকার ভঙ্গিতে বললেন, লাউ নিয়ে আয়। ছিঁড়ে আনবো? না, লাহারি ঘরে আছে। লাহারি ঘরে নাই? পদ্মজা মায়ের আদেশ পেয়ে যেন চাঁদ পেয়েছে এমন ভাব ধরে দ্রুত ছুটে যায় লাউ আনতে। লাউ, বরবটি, ঢেঁড়স, কাঁকরোল, করলা, চিচিঙ্গা, পটল, ঝিঙ্গা ইত্যাদি ইত্যাদি সব রকমের সবজির মেলা বাড়ির চারপাশ ঘিরে। পদ্মজা সাবধানে ঘাসের উপর দিয়ে লাউ গাছের দিকে এগোয়। বর্ষাকাল হওয়াতে জোকের উপদ্রব বেড়েছে। জোকের ভয় অবশ্য তার নেই। হেমলতা পদ্মজার যাওয়ার পানে ঝিম মেরে কতক্ষণ তাকিয়ে থাকেন। মেয়েটাকে দেখলে তার মন বিষণ্ণতায় ভরে ওঠে। পদ্মজার চুল দেখলে মনে হয় এই সুন্দর ঘন কালো রেশমি চুল পদ্মজার এক একটা কালো রাত। পদ্মজার তিনকামকরণের দুধে আলতা দেহের অবয়ব দেখলে মনে হয় এই দেহ পদ্মজার যন্ত্রণা, এই দেহ ধ্বংস হবে। পদ্মজার অস্ত্রদয়ে নিম্নে স্থির হয়ে থাকা কালো সূক্ষ্ম তিল দেখলে মনে হয় এই তিল পদ্মজার এক জীবনের কান্নার কারণ। হেমলতা পদ্মজার রূপের বাহার নিতে পারেন না। কেন কৃষ্ণকলির ঘরে ভুবনমোহিনী রূপসীর জন্ম হলো? জন্মমৃত্যু বিয়ের কারো হাতে থাকে না। যদি থাকতো হেমলতা মুর্শিদকে বিয়ে করতেন না এবং পদ্মজার মতো রূপসীর জন্ম দিতেন না। আল্লাহর কাছে রূপসী মেয়ে ভুলেও চাইতেন না। হেমলতার বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আজ শুক্রবার, স্কুল নেই। ফজরের নামাজ পড়ে 3 বোন পড়তে বসেছে। প্রেমা নামাজ পড়তে চায় না, ঘুমোতে চায়। হেমলতা মায়ের ভয়ে নামাজ পড়ে। সে ঝিমুচ্ছে আর পড়ছে, তা দেখে পদ্মজার পূর্ণা ঠোঁট টিপে হাসছে। হেমলতা বিরক্ত হন। প্রেমার তো পড়া হচ্ছেই না, সেই সাথে পদ্মজা পূর্ণার মনোযোগ নষ্ট হচ্ছে। তিনি কর্কশ কণ্ঠে ধমকে উঠলেন, প্রেমা ঘুমাচ্ছিস কেন? ঠিক হয়ে পড়। প্রেমা সচকিত হয়, চোট করে চোখ খুলে ভয়ে তাড়াতাড়ি পড়া শুরু করলো। হেমলতা কিছুক্ষণ পর স্বাভাবিক গলায় বললেন, পড়তে হবে না, ঘরে গিয়ে ঘুমা। প্রেমা একটু অবাক হয়ে পরে খুশিতে ছুটে যায় ঘরে। পূর্ণা মুখ ভার করে ফেলল। তারও তো পড়তে ইচ্ছা করছে না, কিন্তু মা কখনো তাকে ছাড় দেন না। হয়তো ছোটবেলায় ছাড় দিতেন, মনে নেই। সে আবার খুব দ্রুত সব ভুলে যায়। ব্রেন ভালো প্রেমার, যা পড়ে মনে থাকে। পূর্ণা খুব দ্রুত ভুলে যায়। পদ্মজার সব কিছুই স্বাভাবিক, শুধু রূপ বাদে। সূর্য ওঠার সাথে সাথে মুর্শিদ বাড়িতে ঢুকেন। হাতে ঝাঁকি ঝাল আর বড়শি, কাঁধে পাটের ব্যাগ ঝুলানো। ভোরে মাছ ধরতে গিয়েছিলেন। মুর্শিদ বাড়ি ফিরলে পূর্ণা আর প্রেমা সবচেয়ে বেশি খুশি হয়। মাছ খেতে পারে অনেক। অর্থের জন্য হেমলতা খুব কম মাছ আনেন। মুর্শিদ বাড়িতে যতদিন থাকেন ততদিন মাছের অভাব হয় না। মুর্শিদ বলার পূর্বেই পূর্ণা ও প্রেমা কামলা নিয়ে ছুটে আসে উঠানে।
মসজিদ কাটিয়ে বেগ উল্টো করে ধরেন গামলার ওপর। পুঁটি, ট্যাংরা, পাবদা, চিংড়ি মাছের ছড়াছড়ি। হিমালয়তে ভারী খুশি হন। পদচার লতা দিয়ে চিংড়ি খেতে খুব পছন্দ করে, আর প্রেমা পূর্ণা পছন্দ করে পাবদা মাছের ভুনা। মেয়েগুলো খুব খুশি হয়েছে মাছ দেখে। তিনি জানেন মুর্শিদ বাড়ি থেকে বের হতেই পদজা ছুটে যাবে বাড়ির পিছনে লতা আনতে। শুনো লতা, আমার আম্মারে পাবদা ভুনা কইরা দিবা, সবজি টবজি দিয়া রানবা না। আব্বা, আপনি বাড়িতে থাকবেন, তাইলে তো প্রতিদিনই মাছ খেতে পারি। বসে তার চোখে পদচাকে একবার দেখে তীক্ষ্ণ চোখে হেমলতার দিকে তাকান। এরপর পূর্ণাকে জবাব দিলেন, কোনো রকম অশান্তি না হইলে তো থাকবাম। গামছা নিয়ে তিনি কলপাড়ে চলে যান। পদচার মুখটা ছোট হয়ে যায়। প্রতিবার বাড়ি ছাড়ার পূর্বে মুর্শিদ পদচাকে রাগে কটু কথা শুনান। তখন হেমলতা মুর্শিদকে শাসন করে ফলস্বরূপ মুর্শিদ বাড়ি ছাড়েন। মুর্শিদ নাকি বাড়ি ফিরল কোন দিন? মুর্শিদ গোসল সেরে রোদ পোহাচ্ছিলেন। সকালের মিষ্টি রোদ ঘাড় ঘুরিয়ে রশিদ ঘটককে দেখে হাসলেন। আরে মিয়া চাচা, আহেন আহেন, পুনারে চেয়ার আইনা দে, খবর কি? পুনা চেয়ার এনে দিল। রশিদ একতলা ছুতো উঠানে ফেলে চেয়ারে বসে আরাম করে। রিমাকে উঠানে খেলতে দেখে ফরমাইশ দিলেন, এই মাইয়া, যা পানি লই আয়, অনেকক্ষণ ধরে দমটা আটকাইয়া আছে। প্রেমা পানি নিয়ে আসে। রশিদ পানি খেয়ে মুর্শিদকে বললেন, খবর তো ভালাই, বাবা সিলিটারে কি বিয়া দিবা না? 2 বছর যাক পড়তাছে, যখন মেট্রিকটা পাস করুক। কি কন? মেজোটা না, বড়টা। তোমার বউ তো মরিচের লাহান, কোনো বায়ের রাজি হয় না। তুমি বোঝাওকেন, পাত্র খাঁটি হীরা, বাপদাদার জমিদারি আছে। বসে দাঁড় চোখে হেমলতা এবং পদ্মজার উপস্থিতি পর্যবেক্ষণ করলেন। নেই তারা, তিনি জানেন পদ্মজার উপর কোনো রকম জবরদস্তি তিনি করতে পারবেন না। হেমলতা তাও হতে দিবে না। এসব তার বাইরের মানুষের সামনে বলা যায় না। রশিদ ঘটককে নরম গলায় বললেন, থাকুক না, পড়ুক। মায়ের যখন চায় ছেড়ে পড়ুক, তাইলে পড়ুক। রশিদ নিরাশ হলেন। ভেবেছিলেন মুর্শিদ রাজি হবে, তিনি মেয়ের শ্বশুর বাড়িতে ছিলেন। এরপর বড় অসুখে পড়লেন, তাই মুর্শিদ বাড়ি ফিরেছে শুনে আসতে পারেনি। আজ একটু আরাম বোধ হতেই ছুটে এসেছেন অনেক আশা নিয়ে। কিন্তু মুর্শিদের জবানবন্দিতে তিনি আশাহত হলেন। কটমটে গলায় বললেন, যুবতী ঘরে রাখুন ভালা না, যখন বংশে কালি পড়ব তখন বুঝবা। পুনঃ মুর্শিদ, এই বয়সে মায়েদের স্বভাব চরিত্র বেশি দিন ভালা থাকে না। পাক্কা মেয়েদের চারপাশে ঘুরঘুর করে, বেলা থাকতে জামাই ধরাইয়া দেওয়ার লাগে, বুঝছো নি? তোমার বউরে বোঝাও। রশিদ পাত্রের অনেক প্রশংসা করলেন, জমি জমা বাড়ি ঘর সব কিছুর বাড়াবাড়ি রকমের বর্ণনা দিলেন। ফলে মুর্শিদের মস্তিষ্ক কাজ করা শুরু করলো। রশিদ ঘটক যেতেই তিনি হেমলতার পাশে গিয়ে বসেন। ইনিয়ে বিনিয়ে বদজের বিয়ের কথা তোলেন। হেমলতার সাফ নাকচ করে দেন। তিনি শান্ত কণ্ঠে বুঝিয়ে দেন পদজার বিয়ে তিনি দিচ্ছেন না, আর মুর্শিদকে পদজার ব্যাপারে না গলাতে না করেছেন। শেষ কথাটা বেশ কঠিন শরীর বললেন, আগে বাপ হও, পরে বাপের কাজ করতে আসবা। মুর্শিদের তিরিক্ষি মেজাজ, তিনি রান্নাঘর ছেড়ে বেরিয়ে পড়েন। রগে রগে ডাক টকবক করছে। পদজাকে বারান্দায় দেখে তিনি ছাঁচালো কণ্ঠে বলেন, সেরি যখন রূপ নিয়ে নটি হইব তখন আমার ঠ্যাং পাইব না, এই সেরি মজা বোঝাইব। পদজার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। হেমলতা রান্নাঘর থেকে বের হলেন মুর্শিদকে কিছু কঠিন কথা শোনাতে। পদজা তখন দৌড়ে আসে, হেমলতার হাতে ধরে রান্নাঘরের ভিতরে নিয়ে যায়। মুর্শিদ যতক্ষণ বাড়িতে থাকে তারও খুব ভালো লাগে। পূর্ণা প্রেমা কত খুশি হয়, বাড়িটা পরিপূর্ণ লাগে। সে চায় না তার বাবা ঝগড়া করে রাগ করে বাড়ি ছেড়ে চলে যাক। হেমলতার আগে এক ঝটকায় মেয়ের হাত সরিয়ে দেন। সহ্য হয় না মুর্শিদকে। মানুষের কথা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বদমেজাজি একজন মানুষ মুর্শিদ। ভালোটা কখনো বোঝে না, মানুষের কথায় নাচে, সারাক্ষণ মস্তিষ্কে একটা বাক্যেরই পূজা করে। মানুষ কি বলবে? মুষলধারে বৃষ্টি হচ্ছে। মাথার উপর বৃষ্টি নিয়ে মুর্শিদ বাড়ি ফেরেন। মুখ দেখে বোঝা গেল তিনি খুব খুশি। হেমলতাকে ডেকে বলেন, এক মাসের লাইগা ঘরটা সাইরা লাহারি ঘরে উঠা পড়ো। কিসের দরকারের জন্য?
শুটিং করার লাইগা মাতবর বাড়ির যারা আইসে তার বলি আমরার বাড়ি পছন্দ হয়েছে, বিরাট অঙ্কের টাকা দিব কইছে। আমিও কথা দিয়ে আইছি, কাইল উঠতে কই আইছি। হেমলতা বিরক্ত হতে গিয়েও পারলেন না, সত্যি অর্থের খুব দরকার। পদ্মজের সামনে মেট্রিক পরীক্ষা, কত খরচ, কলেজে পড়াতে টাকা পাঠাতে হবে। তিনি মুর্শিদকে বললেন, টাকার ব্যাপারটা নিয়ে আমার সাথে আলোচনা করতে বলবা, নয়তো জায়গা হবে না। আরে বললাম নে, এখন সব গুছাইলাও। পূর্ণা আড়াল থেকে সবটা শুনেছে। 7 দিন হয়েছে নিখোঁজ স্যার চিত্রা দেবী এই গ্রামে এসেছে, অথচ দেখতে পারল না। হিমালয়তে যেতে অনুমতি দেননি। পূর্ণারা মাঝের দোয়ায় খুব অনুনয় করেছে আল্লাহকে, যেন নিখোঁজ স্যার চিত্রা দেবী সচক্ষে দেখতে পারে। আর এখন শুনল তাদের বাড়িতেই নাকি আসছে ওরা। পূর্ণার মনে হচ্ছে সে যেন খুশিতে মরে যাচ্ছে। এই মগা, আমাকে এক কাপ চা দাও তো। মগা ঝড়ের গতিতে চা নিয়ে আসে। লিখন চিত্রার পাশের চেয়ারটায় বসলো। এরপর মগাকে বলল, দারুণ চা করো তো তুমি। মগা কাচুমাচু হয়ে আসলো। ভাবে বোঝা গেল প্রশংসা শুনে সে ভীষণ লজ্জা পেয়েছে। চিত্রা মগার ভাবভঙ্গি দেখে হেসে উঠল। চিত্রা হাসলে মগা মুগ্ধ হয়ে দেখে। মাতব্বর বাড়ির কামনা সে। চিত্রনায়ক লিখন শাহ এবং চিত্রনায়িকা চিত্রা দেবীর সেবা করার দায়িত্ব মগাকে দেওয়া হয়েছে। মগা এতে ভীষণ খুশি। চিত্রার সুন্দর মুখশ্রীর সামনে সবসময় থাকতে পারবে ভেবে। চিত্রা বলল, তোমার ভাইয়ের নাম জানি কি ছিল? 4 ফুট উচ্চতার মগা উৎসাহ নিয়ে জবাব দিল, মদন। চিত্রার হাসি পায়, অনেক কষ্টে চেপে রাখলো। মগা মদন কারো নাম হয়? শুটিংয়ের মাঝে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামে, তাই আপাতত শুটিং স্থগিত আছে। সবাই বারান্দায় বসে বৃষ্টি দেখছে, হাতে সবার রং চা। ডিরেক্টর আবুল জাহিদ দারুণ খিচুড়ি রান্না করেন। বৃষ্টি দেখেই তিনি রান্নাঘরে ঢুকেছেন। আচ্ছা মগা, এই বাড়ির 2টা মেয়ে কোথায়? আসার পর একবার এসেছিল, এরপর তো আর এলো না। চিত্রা প্রশ্ন করলো। মগা বলল, ওই যে লাহারি ঘর, ওইটাতে আছে। লাহারি ঘর মানে? মগার বদলে লিখন বলল, যে ঘরের অর্ধেক জুড়ে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চৌকি থাকে কামলাদের জন্য, ওই ঘরকে লাহারি ঘর বলে এখানে। বোঝা গেছে? চিত্রা চমৎকার করে হাসলো। বোঝা গেছে। মগা, বৃষ্টি কমলে লাহারি ঘরে যাব। ঠিক আছে। আচ্ছা আপা। এই লিখন, যাবা? ওই তো সামনেই, আলসেমি করো না। মগা হই হই করে উঠল, না না, বেটা লইয়া যাওন যেত না, বাড়ির মালিকের মানা আছে। এখন মগার না করার ভাব দেখি ভীষণ অবাক হলো। চিত্রা প্রশ্ন করলো, মানা কেন? বাড়ির বড় সেইটারে তো আপনারা দেখেন নাই, আগুন সুন্দরী। এই লিখন ভাইয়ের লাহান বিলাই চোখা। সেইটারে স্কুল ছাড়া আর কোনোখানো যাইতে দেয় না। বাড়ি দিবার আগে কইয়া রাখছে, লাহারি ঘরে বেটা মানুষ যাইতো না। এই যে লইয়া বহুত কিস্সা আছে। চিত্রা বেশ কৌতূহল বোধ করল। লিখন তীক্ষ্ণ গলা চোখে লাহারি ঘরের দিকে তাকালো। 1.5 দিন হলো এখানে এসেছে। উঠানের শেষ মাথায় থাকা লাহারি ঘরটা একবারও মনোযোগ দিয়ে দেখা হয়নি। সামনের দরজাটা বন্ধ। 2টো ছোট মেয়ে এসেছিল ঘরটার ডান পাশ দিয়ে। ঘরটার ডান বামে পিছনে গাছপালা। বাড়িটা পুরনো হলেও দারুণ। তবে এই মুহূর্তে তার অন্য কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করছে। লাহারি ঘর 2 ভাগ করা হয়েছে চাদর টানিয়ে। এক পাশের চৌকিতে হিমালতা এবং মুর্শিদ থাকেন, অন্য পাশে চৌকি পদ্মজা, পূর্ণা ও প্রেমার দখলে। লাহারি ঘরের পিছনের দরজা আপাতত প্রধান দরজা হিসেবে ব্যবহৃত হচ্ছে। পিছনে অনেক কচু গাছ ছিল। হেমলতা মুর্শিদকে নিয়ে জায়গা খালি করেছেন। এরপর সেখানে মাটির চুলা তৈরি করা হয়েছে। বড় সড়কে ওঠার জন্য ঝোপঝাড় কেটে শুরু করে পথ করা হয়েছে। এতে মুর্শিদের সাহায্য ছিল না। হেমলতা 2 মেয়েকে নিয়ে একাই করেছেন। শুটিং দলে অনেক পুরুষ, পদ্মজাকে ভুলেও তাদের সামনে নিয়ে আসা করতে দেওয়া যাবে না। হেমলতার মাঝে মাঝে ইচ্ছে করে পদ্মজার মুখ পুড়িয়ে দিতে। পরক্ষণেই নিজের উপর ঘৃণা চলে আসে। কি করে নিজের মেয়ের প্রতি এমন মনোভাব আসতে পারে? অথচ পদ্মজার হাতে সুচ ফুটলেই হেমলতার মনে হয় নিজের শরীরে আঘাত দিয়েছে।
কি জন্য এত টান পদ্মজার প্রতি? ভিতরে ভিতরে হেমলতা এই প্রশ্নের উত্তর জানেন, শুধু প্রকাশ পায় না, না জানার ভান ধরে থাকেন। আম্মা, আজ আমি রাধি? পদ্মজার প্রতিদিনের প্রশ্ন। হেমলতা রাখতে দিবেন না না জানা সত্ত্বেও পদ্মজা প্রতিদিন অনুরোধ করে। হেমলতা বিপদ আপদ ছাড়া পদ্মজাকে রান্নাঘরে পাঠান না। সোনার শরীরে মাটির চূড়ার কালি নাকাতে হেমলতার মায়া লাগে। তিনি হাসেন। পদ্মজা মুগ্ধ হয়ে দেখে হেমলতার বয়স 36। শ্যামলা চেহারা, দাঁতগুলো ধবধবে সাদা, চোখের মনি অন্যদের তুলনায় বড়, আর ঘাড়ও কালো। চোখ দুটি কি গভীর বুকুর মনে হয়। নামকরণ পূর্ণা যেন মায়েরই কিশোরী শরীর। তবে তারা তিন বোনই মায়ের মতো চিকন আর লম্বা। আচ্ছা, আজ তুই রাত্রি? পদ্মজা ভাবিনি অনুমতি পাবে। আদরে উল্লাসে প্রশ্ন করে, সত্যি আম্মা? যা জলদি, আজরের আজান কবে পড়েছে? পদ্মজা রান্নার প্রস্তুতি নিতে থাকে। পূর্ণা আর প্রেমা হিজল গাছের নিচে পাটি বিছিয়ে লুডো খেলছে। প্রেমা বাটপাড়ি করে। ইনি কিছুক্ষণ পর পর তাদের মাঝে তর্ক হচ্ছে। সকালে বৃষ্টি হয়েছে। রান্না করতে গিয়ে পদ্মজা ভিজা মাটির সুদা গন্ধ পেল। কি সুন্দর অনুভূতি। মোর্শেদ পদ্মজাকে রাখতে দেখে কপাল কুঁচকে ফেললেন। ঘরে ঢুকে হেমলতাকে মেজাজ দেখিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন, এই সেরে রাঁধতে কেন? হেমলতা নির্লিপ্তভাবে জবাব দেন, আমি বলেছি। কতদিন কইছে এই সিঁড়ির হাতে রান্ধন আমার না খাওয়াইতে? মুর্শিদের কঠিন স্বর পদ্মজার কানে আসে। মুহূর্তে খুশিটুকু ফাটা বেলুনের মতো চুপসে যায়। সে জানে এমন ঝগড়া শুরু হবে। তার আম্মা আব্বার অনুচিত কথাবার্তা মাটিতে পড়তে দেন না, তার আগেই জবাব ছুড়ে দেন, খেতে ইচ্ছে না হলে খাবা না। রাতবেলা না খাইয়া থাকবো আমি? খাবার রেখেও যদি না খেতে চাও সেটা তোমার সমস্যা। আমি বা আমার মেয়ে কেউই না করিনি। মুর্শিদ কিছু নোংরা কথা শোনাতে প্রস্তুত হন। হেমলতা সেলাই মেশিন রেখে উঠে দাঁড়ান। তিনি যেন বুঝে গিয়েছেন মুর্শিদ কি বলবে। আঙুল তুলে শাসিয়ে মুর্শিদকে বললেন, একটা নোংরা কথা উচ্চারণ করলে আমি আজ তোমাকে ছাড় দেব না। বড্ড আমার মেয়ে, আল্লাহ সইবে না। নিজের মেয়ে সম্পর্কে এত নোংরা কথা কোনো বাবা বলে না। মুর্শিদ নোংরা কথাগুলো হজম করে নিলেন। তবে কিরমির করে বললেন, পদ্ম আমার স্ত্রী না, পদ্ম তোমার মেয়ে। আর একটা কথাও না। বাড়িতে অনেক মানুষ, নিজের বিকৃত রূপ লুকিয়ে রাখো। মুর্শিদ দমে যান, চৌকিতে বসে বড় করে নিঃশ্বাস ছাড়েন। চোখের দৃষ্টি অস্থির। পদ্মজার জন্মের পর থেকে হেমলতার রূপ পাল্টে গেছে। কিছুতেই এই নারীর সাথে পারা যায় না, অথচ একসময় কত মেরেছেন হেমলতাকে। হেমলতার পিঠে, উড়োতে, ঘাড়ে এখনো মায়ের দাগ আছে। সবাই কোন জাদু বলে হেমলতাকে পাল্টে দিল, জানা নেই মুর্শিদের। রাতের একটা শুট করে সবাই বিশ্রাম নিচ্ছিল। চিত্রা তখন কথায় কথায় জানালো, লাহারি করে গিয়েছিলাম। মগজ মেয়েটার কথা বলেছিল তাকে দেখতে। চিত্রার কথায় লিখন কোনো আগ্রহ পেল না। চিত্রা কখনো কোনো মেয়ের প্রশংসা করে না, খুঁত খুঁজে বের করতে ভালো জানে। নিজেকে কঠিন সেরা সুন্দরী মনে করে। মেয়েটার নাম পদ্মজা। মগা পুরো নাম জানি কি? চিত্রা মগার সাথে কথা বললে মগা খুব লজ্জা পায়, এখনো পেল। লাজুক ভঙ্গিতে জবাব দিল, উম্মে পদ্মজা। ও হ্যাঁ, উম্মে পদ্মজা। চিত্রের পাশ থেকে সেলিনা পারভীন প্রশ্ন করলেন, কি নিয়ে আলাপ হচ্ছে? সেলিনা পারভীন চলমান চলচ্চিত্রে চিত্রের মায়ের অভিনয় করছেন। চিত্রা বলল, এই বাড়ির মালিক যিনি ওনার বড় মেয়ের কথা বলছি। এমন সুন্দর মুখ আমি দুটি দেখিনি। মেয়েটার মুখ দেখলেই বুকের ভেতর নিকষিত বিশুদ্ধ ভালো লাগার জন্ম হবে। এত শ্রী ভগবান দিয়েছেন মেয়েটাকে। লিখন সহ উপস্থিত সবাই অবাক হলো। চিত্রার মুখে কোনো মেয়ের প্রশংসা অবিশ্বাস্য। সবাইকে অবাক হয়ে থাকতে দেখে চিত্রা বিব্রত বোধ করলো। কনার জোর বাড়িয়ে বলল, সত্যি বলছি, সন্ন্যাসী ছাড়া কোনো পুরুষ ওই মেয়েকে উপেক্ষা করতে পারবে না। পদ্মজাকে নিয়ে বেশ খানিকক্ষণ আলোচনা চলল। আগ্রহ বেশি দেখে নিয়েছিল। যখন শুনল পদ্মজার 16 বছর, সে দমে গেল। ছোট মেয়ে, হয়তো এমন বয়সী বেশিরভাগ মেয়েরা স্বামীর ঘরে থাকে। তবু লিখনের পদ্মজাকে খুব ছোট মনে হচ্ছে। তার একটা বোন আছে 16 বছরের, এখনো 2 দিন করে স্কুলে যায়। কত ছোট দেখতে! লিখন আনমনে হেসে উঠল। হিজল গাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা।
রাতে জোনাকি পোকা চারদিকে। পদ্মজা প্রায় রাতে মুগ্ধ হয়ে দেখে জোনাকি পোকাদের। মনে হয় দল বেঁধে হারিকেন নিয়ে নাচছে তারা। তবে এই মুহূর্তে রাতের এই সৌন্দর্য পদ্মজার মনে ঢুকতে পারছে না। পদ্মজা ঠোঁট কামড়ে কাঁদছে, চোখ দুটো খুব জ্বলছে খুব। মসজিদ রান্না খারাপ হওয়ার অজুহাতে থালা ভর্তি ভাত তরকারি ছুঁড়ে ফেলেছে পদ্মজার মুখে। চোখে ঝোল পড়েছে। তা নিয়ে হেমলতার শিকি রাগ। মসজিদ অবশ্য চুপি ছিল, তিনি তো রাগ মিটিয়ে ফেলেছেন। আর তর্ক করে কি হবে? পদ্মজা তাকালো। হেমলতা ভিজে কণ্ঠে প্রশ্ন করলেন, খুব চলছে রে মা? পদ্মজা জবাব দিতে পারল না। ঠোঁট ভেঙে কেঁদে উঠল। মা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই তার। মায়ের আদর ছাড়া কারো আদর পাওয়া হয়নি। সবাই তার দোষ খুঁজে। হেমলতার বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস ফিরল। পদ্মজা চিৎকাঁদনে ছোট থেকেই কাঁদছে, তবুও জল ফুরায় না, মন শক্ত হয় না। এমন হলে তো চলবে না। পদ্মজার কান্নার বেগ বাড়ল। হেমলতা সদ্য কাটা বড় গাছের বাকি অংশে বসলেন। চুপ করে পদ্মজার ফুটফানো শুনছেন। পদ্মজা শান্ত হয়ে মায়ের পাশে বসলো। তার মাথা নত। হেমলতা উদাস গলায় বললেন, এভাবে চলবে না পদ্ম। পদ্মজা তাকালো। হেমলতা বললেন, শোন পদ্ম, কেউ আঘাত করলে কাঁদতে নেই, কারণ মানুষ আঘাত করে কাঁদানোর জন্যই। আর যখন উদ্দেশ্য সফল হয় তখন তারা শান্তি পায়। যে আঘাত করলো তাকে কেন শান্তি দিবি? শক্ত থাকবি, বুঝিয়ে দিবি তুই এত দুর্বল নয়। যারে তারে পাত্তা দিস না, হাজার কষ্টেও কাঁদবি না। কারণ সাময়িক সময়ের জন্য মন হালকা করে, পুরোপুরি নয়। যে তোকে আঘাত করবে তাকে তুই তোর চাল চলন দিয়ে ছিন্ন ভিন্ন করে দিবি। তখন তার মুখটা দেখে তোর যে শান্তিটা হবে সেটা কান্নার পর হবে না। এই শান্তি স্থায়ী। হেমন্তের কথা পদ্মজার উপর প্রভাব ফেলল না। সে করুণ স্বরে বলল, কিন্তু আব্বার ব্যবহার আমার সহ্য হয় না আম্মা। আমার সাথে কেন এমন করে আব্বা? তাকে কখনো সামনাসামনি আব্বা ডাকার সুযোগ পেয়েছিস? পাসনি। তবুও কেন আব্বা আব্বা করিস? তাকে তুই পাত্তা দিবি না। তুমি খুব কঠিন আম্মা, তোকেও হতে হবে। আব্বা কেন এমন করে আম্মা? আমি কি আব্বার মেয়ে না? আব্বা কেন বারবার বলেন আমি তার মেয়ে না? হেমলতা চোখ সরিয়ে নেন। পদ্মজা জানে এই জবাব সে পাবে না। দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করে। হেমলতা এক হাত দিয়ে পদ্মজার মাথায় রাখেন। কাঁদিস না আর। মায়ের রং না হয় পাসনি, মায়ের মতো শক্ত হওয়ার তো চেষ্টা করতেই পারিস। পদ্মজা নির্লজ্জ হয়ে আবার প্রশ্ন করলো, আম্মা আমি কি আব্বার মেয়ে না? বলো না আম্মা। পদ্মজার চোখ দিয়ে জল পড়ছে। খুব মায়া লাগছে হেমলতার। বুক ভারী হয়ে আসছে। তিনি আবেগ লুকিয়ে কণ্ঠ কঠিন করার চেষ্টা করলেন। মার খাবি পদ্ম। কতবার বলবো তুই আমার মেয়ে, আর তোর আব্বার মেয়ে? কি নাম আমার আব্বার? কি শান্ত কণ্ঠ পদ্মজার। হেমলতা চমকান, তবে প্রকাশ করলেন না। মেয়েদের সামনে তিনি কখনো দুর্বলতা প্রকাশ করতে চান না। পদ্মজার দিকে ঝুঁকে কণ্ঠ খাদে নামিয়ে বললেন, তোর আব্বার নাম মুর্শিদ বলল। পদ্মজা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। মাকে খুব বিরক্ত লাগছে এখন। খুব কঠিন করে বলতে ইচ্ছে হচ্ছে, যাও এখান থেকে, আমার কাছে আর আসবা না, কখনো না। কিন্তু সে এমন ব্যবহার বাস্তবে কখনো করতে পারবে না, কখনো না। রাতের বাতাসে ভেসে আসছে হাসনা হেনা ফুলের ঘ্রাণ। আকাশে তারার মতো চাঁদ, ঝিরিঝিরি মোলায়েম বাতাস চারিদিকে। পথের চোখের জল শুকিয়ে গেল। হেমলতা চিন মেরে বসে আছেন। এক সময় নিস্তব্ধতা কাটিয়ে একটা অসহায় কণ্ঠ ভেসে আসলো, মায়েরা তাদের জীবনের গোপন গল্প সন্তানদের বলতে পারে না রে পদ্ম। পদ্মজা তাকালো। হেমলতা ছলছল চোখে তাকিয়ে আছেন। পদ্মজার কান্না পেল। মানুষটাকে তো নরম রূপে মানায় না। পদ্মজা আশ্বস্ত করে বলল, আমি আর কখনো জানতে চাইবো না আম্মা।